আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জাতীয় গণমাধ্যমের কিছু রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার চিত্রটা একটু খতিয়ে দেখব। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে দেশের সংকট আর সহিংসার চিত্রটা ঠিক কেমন। যে পরিসংখ্যানগুলো সামনে আসছে সেগুলো কিন্তু এক ভয়াবহ বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে। নির্ভরযোগ্য জাতীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে গুরুতর অভিযোগটা হল ২৭১টি হত্যাকাণ্ড নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ২৭১টি। কিন্তু এই সহিংসার তালিকা এখানে শেষ না। সূত্রগুলোর অভিযোগ অনুযায়ী এর সাথে আরও আছে ৫৯৬টি হামলা, ৩৬৬টি চাঁদাবাজির ঘটনা আর ৮১টি ধর্ষণের মতো জঘন্য অপরাধ। সব মিলিয়ে দেশ জুড়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আর চিন্তার বিষয় হল এই সহিংসতার প্রবণতা সময়ের সাথে সাথে যেন আরও বাড়ছে। দেখুন, শুধু গত এক মাসেই ৮০টির বেশি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি খুন, ২৮টি চাঁদাবাজি, ৬টি সশস্ত্র হামলা এবং ৬টি ধর্ষণের মতো ঘটনাও রয়েছে। পরিস্থিতি যে আরও জটিল হচ্ছে তা বলাই বাহুল্য। তো এখন মূল প্রশ্নটা হল, এই যে অস্থিরতা, এর নেপথ্যে আসলে কি? চলুন এই ঘটনাগুলোর পেছনের বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি। বিভিন্ন সূত্র কিন্তু একটা গভীর সংযোগের দিকেই ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, দেশ যখন তীব্র জ্বালানি সংকট, আইনশৃঙ্খলার অবনতির মতো বড় বড় জাতীয় সমস্যা নিয়ে যুঝছে, ঠিক তখনই ক্যাম্পাসে এই সহিংসতাগুলো ঘটানো হচ্ছে। উদ্দেশ্য হতে পারে সরকারি ব্যর্থতা থেকে জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া, মানে এটা একটা ইচ্ছাকৃত কৌশলও হতে পারে। এবার তাহলে চলুন এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক, মানে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। সেখানকার পরিস্থিতি এখন ঠিক কেমন তা একটু বিস্তারিতভাবে দেখা যাক। দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে বেশ কিছু নৃশংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। যেমন ধরুন, চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্রনেতার পায়ের গোড়ালি কেটে ফেলার মতো ঘটনা ঘটেছে। আবার পাবনা বা কুমিল্লায় আগে থেকে ঘোষণা করা ছাত্র কর্মসূচিতেও হামলা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক এবং ডাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ওপরও বারবার হামলার অভিযোগ উঠছে। সেই সাথে রাজনৈতিক ভীতি ছড়াতে সেই পুরনো গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার কথাও শোনা যাচ্ছে। এই লড়াইটা কিন্তু শুধু মাঠেই সীমাবদ্ধ নেই, বরং ডিজিটাল জগতেও, মানে অনলাইনে, এই সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। আর এই অনলাইন যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রটাই হল অপপ্রচার বা ডিসইনফরমেশন। এর মূল লক্ষ্যই হল মিথ্যা তথ্য, এমনকি এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সহিংসতায় উস্কানি দেয়া। সূত্রগুলো বেশ কিছু সোশ্যাল মিডিয়া পেজকে শনাক্ত করেছে, যেগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এই পেজগুলো থেকে নাকি পরিকল্পিতভাবে ভুয়া খবর ছড়ানো হয় আর প্রতিপক্ষকে আক্রমণ করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন ছাত্র ফোরাম বা গ্রুপগুলোতেও নাকি নাম পরিচয় গোপন রেখে শত শত বট আইডি ব্যবহার করা হচ্ছে। আর এগুলোর কাজই হল দিনরাত মিথ্যাচার আর অপপ্রচার চালিয়ে যাওয়া। এর একটা বড় উদাহরণ কিন্তু আবদুল্লাহ আল মাহমুদের ঘটনা। এখানে দেখুন কি করা হয়েছে। প্রথমে তাকে হত্যার হুমকি দিয়ে একটা ভুয়া স্ক্রিনশট বানানো হয়। এরপর সেই ভুয়া ছবিটাই অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়। আর এর উপর ভিত্তি করে তাকে আক্রমণের জন্য শাহবাগ থানায় রীতিমতো একটা মব জড়ো করা হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো যখন প্রমাণ করে দিল যে স্ক্রিনশটটা পুরোপুরি বানোয়াট, তারপরেও কিন্তু এই উস্কানি থামেনি। তো এই যে মাঠে সহিংসতা আর অনলাইনে অপপ্রচার, এই সব কিছুর মুখে ছাত্র সমাজ ঠিক কী ভাবছে, তাদের অবস্থানটা কি? চলুন এবার তাদের প্রতিক্রিয়ার দিকটা একটু দেখি। সূত্রগুলো একটা সরাসরি প্রশ্ন তুলেছে, এই যে এতগুলো খুন, ধর্ষণ, ক্যাম্পাসে সন্ত্রাস, এমনকি থানা বা সাংবাদিকদের উপর হামলার মতো ঘটনা ঘটছে, এগুলোকে কি আসলেই তুচ্ছ বা ছোটখাটো বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আমাদের এই বিশ্লেষণ শেষ হচ্ছে সূত্র থেকে পাওয়া একটি বেশ জোরালো বক্তব্য দিয়ে। এখানে বলা হচ্ছে, যারা এত সব গুরুতর অন্যায় করছে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী এবং দেশের মানুষ যথাসময়ে উপযুক্ত জবাব দেবে। এই বক্তব্যটি কিন্তু ভবিষ্যতের জন্য একটি বড়সড় ইঙ্গিত রেখে যাচ্ছে।